বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর নতুন বছরের নতুন ভাবে ভাবে তোমাদের তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক ওয়েলকাম এবং শুভেচ্ছা যে নতুন বছরটা ভালো কাটুক। যত খারাপ জিনিসগুলো আমরা আশা করছি 2025-এ ওভারকাম করে কাটিয়ে উঠতে এসেছি পারবো। এবং ওভারকাম করে আমরা নতুন কিছু শুরু করতে পারবো। বাংলাদেশের রাজনৈতিক জীবনে অনেক কিছু পট পরিবর্তন ঘটে গিয়েছে 2024-25 এবং বিশেষ করে 25-এ বেশ কিছু ঘটনা আমরা দেখলাম। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মানে বিচার থেকে শুরু করে খালেদা জিয়ার মৃত্যু পর্যন্ত এই পর্যন্ত এসেছে। তো 2025-এ অনেক কিছু এই ধরনের ঘটনা, ছোট বড়, ওসমান হাদির মৃত্যু, তো এইরকম অনেক ঘটনা ঘটে গিয়েছে যেগুলো আজকে আমরা রিভিউ করব। হ্যাঁ, 2025 সালে কি কি ঘটেছে, আলোচিত সব আলোচিত ঘটনাগুলো। যে সমস্ত ঘটনাগুলো সেগুলোই দেখব। ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং হ্যাঁ, কিছু কিছু অবশ্যই হয়তো আমরা মিস করে গিয়েও মিস থাকতে পারি। চলো একদম। তাহলে ভিডিওটা দেখলে তবে ঠিক মতো রিয়াকশন দেওয়া যাবে। হ্যাঁ, চলো তাহলে শুরু করা যাক আজকের একদম ভিডিওটা। 2025 সালে বাংলাদেশের রাজনীতি ছিল ঘটনাবহুল। একদম। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, খালেদা জিয়ার মৃত্যু, নির্বাচনের তফসিল ঘোষণা, শরীফ ওসমান হাদির মৃত্যু ও তারেক রহমানের আচ্ছা, দেশে ওখানে ফেরা নিয়ে বিচার তুমুল বলা হয়েছে আলোচনা রায়। ছিল বছরের শেষ দিকে। শেখ হাসিনা মৃত্যুদণ্ড। আর সারা বছর আলোচনায় ছিল নির্বাচন, জুলাই সনদ, মব ভাইলেন্সের মতো বিষয়। চলুন জেনে নেই এই বছরে বাংলাদেশের আলোচিত কিছু ঘটনা। ধানমন্ডি 32 গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানমন্ডি 32 নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দেবেন, এমন খবর আসার পর জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ৩০-এর প্রথম কিবলা আমরা আজকে ভেঙে গুড়িয়ে দিচ্ছি। শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি 32 নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে নানান পোস্ট দেওয়া হয়। তবে ভাষণের আগেই 5 ফেব্রুয়ারি রাতে সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। ভবনটি থেকে অবকাঠামোর বিভিন্ন জিনিস লুটের ঘটনাও ঘটেছে। এই ভাঙচুর পরদিনও চলতে থাকে এবং এক্সকেভেটর ব্যবহার করা হয়। এই ধরনের ঘটনা উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করে প্রায় সব রাজনৈতিক দল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করেন কেউ কেউ। বছরের দ্বিতীয় মাসে আত্মপ্রকাশ করে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। 2024 সালের গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করবেন এমন আলোচনা ছিল। প্রথম দিকে রাজনৈতিক দল গঠনের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও শেষ পর্যন্ত বেশ ঘটা করেই আত্মপ্রকাশ করে এনসিপি। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। দলটির নেতৃত্ব দেওয়ার জন্য জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। দলের আহ্বায়কের দায়িত্ব পান নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হন আক্তার হোসেন। এই বছরের 13 মার্চ 4 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন তার রামাদান সলিডারিটি ক্যাম্পেইনের অংশ হিসেবে একদিন রোজা রাখেন তিনি এবং প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে উখিয়াতে ইফতার করেন। এই বছরের জুন মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ছিল বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা। এই বৈঠকের পরই ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয় এবং নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তাও কেটে গেছে বলে মনে করা হয়। যদিও এই বৈঠক নিয়ে সেই সময় অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচি ঘিরে হামলা সংঘর্ষে 5 জনের প্রাণহানির ঘটনা ঘটে। দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে এনসিপির নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে 16 জুলাই সমাবেশ করতে গিয়ে এক পর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়ে। এনসিপির এই পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জে যাওয়ার আগে নাম পরিবর্তন করে মার্চ টু গোপালগঞ্জ করা হয়। তখন থেকে কর্মসূচি ঘিরে শঙ্কা ও উত্তেজনা বাড়তে থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন। এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষের পর প্রথমে শহরে 144 ধারা এবং পরে
কারফিউ জারি করা হয়। আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম। জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদের জাতীয় বীর এবং আন্দোলনকারী ছাত্র জনতা পাবে আইনি সুরক্ষা, এমন বিধান রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং এতে কি কি থাকবে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতপার্থক্য তৈরি হতে দেখা যায়। শেষ পর্যন্ত বেশ কিছু বিষয় অমীমাংসিত রেখেই 5ই অগস্ট জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। 2025 সালের 21শে জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ 36 জন নিহত এবং 150 শতাধিক আহত হয়। নিহতদের মধ্যে বেশিরভাগ ছিল শিশু। এতগুলো শিশুর প্রাণহানির ঘটনায় সারা দেশের মানুষ শোকাচ্ছন্ন হয়ে পড়ে। এই বছরের 18 অক্টোবরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় বাংলাদেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আগুন কোনো নাশকতার অংশ কিনা তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এই অগ্নিকাণ্ডে প্রায় 12,000 কোটি টাকার আমদানি পণ্য পুড়ে গেছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. এই বছরের 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং রাজশাহী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন ও শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা দেয়। এই সময়কালে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 2025 সালের নভেম্বরের শেষ সপ্তাহে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা সহ আশেপাশের এলাকা। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা শহর থেকে 14 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এবং ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। আবহাওয়াবিদরা জানান, রিক্টার স্কেলে 5.7 মাত্রার এই ভূমিকম্প গত কয়েক দশকে দেশের ভেতর উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। এতে 10 জন নিহত হন এবং 450 বেশি মানুষ আহত হয় বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। বছর জুড়ে আলোচিত বিষয় ছিল নির্বাচন। নির্বাচনের সময় নিয়েও ছিল নানান আলোচনা ও রাজনৈতিক বিতর্ক। 11 ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি জানান, 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন হবে কিনা এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেসব বিতর্ক চলছিল, এর মধ্য দিয়ে তার অবসান ঘটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য প্রার্থীর উপর এমন হামলা ব্যাপক আলোচনার জন্ম দেয়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলে ও পরে এভারকেয়ার হাসপাতাল এবং সর্বশেষ সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। গুলিবিদ্ধ হওয়ার 1 সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং বাংলাদেশের 2টি প্রভাবশালী দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা ঘটে। হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক জনসমাগম হয় এবং লাখো মানুষ তার জানাজায় অংশ নেয়। 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে এই বছরের 25 ডিসেম্বর সপরিবারে বাংলাদেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার 300 ফিটে সংবর্ধনা স্থল পর্যন্ত জমায়েত হন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। ঢাকায় ফিরে পূর্বাচল 300 ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, দেশের জন্য পরিকল্পনা আছে এবং যে কোনো মূল্যে উস্কানির মুখে শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই।
শেষ 2025 সালের একেবারে শেষে এসে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। নভেম্বরের শেষ সপ্তাহে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরদিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এক পর্যায়ে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সময় খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে বিভিন্ন আলোচনা ও তৎপরতা দেখা যায়। এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পাঠানোর কথাও জানানো হয়, ঠিক করা হয় দিনক্ষণ। তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শেষ পর্যন্ত তাকে দেশে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাকে দেখতে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবে কিনা তা নিয়ে ব্যাপক আলোচনাও শুরু হয়। এর মধ্যে দেশে ফেরার বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে ফেসবুকে স্ট্যাটাস দেন তারেক রহমান। সেটি নিয়েও তৈরি হয় নানান আলোচনা ও প্রশ্ন। যদিও 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। খালেদা জিয়া 30শে ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 31শে ডিসেম্বর বাংলাদেশের সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অংশ নেয়। পরে তাকে জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। এইসব ঘটনার পাশাপাশি বছরের নানান সময়ে দেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলা, মব ভায়োলেন্স এবং ধর্ষণের বেশ কিছু ঘটনা আলোচনায় উঠে এসেছে। এর মধ্যে মাগুরায় বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে শিশুর মৃত্যু, কুমিল্লায় এক নারীর সম্ভ্রমহানির ভিডিও ছড়িয়ে দেওয়া এবং ময়মনসিংহে এক বাউলকে হেনস্থার ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। 2025-এ যে সমস্ত ঘটনাগুলো ঘটে গিয়েছে তার মধ্যে বিশেষভাবে উজ্জ্বল যে সমস্ত ঘটনাগুলো সেগুলো এখানে দেখানো হলো। বেশ কিছু ঘটনা বাদ গিয়েছে, সেগুলোর আলোচনা যেহেতু হয়নি আমরাও সেটা নিয়ে আলোচনা করব না। কিন্তু আজকে যেগুলো মুখ্য ছিল সেটা হচ্ছে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া, সাথে খালেদা জিয়ার মৃত্যু, ওসমান হাদির মৃত্যু এবং সাথে সাথে আরও মানে এই তিনটে টপিক সবচেয়ে হাইলাইটস ছিল। তার সাথে তারেক রহমান ফিরেছেন, 17 বছর পরে উনি ফিরেছেন এবং মানে ফ্যামিলি শুদ্ধ নিয়ে ফিরেছেন কিনা একটু মানে কনফার্ম করে এই জিনিসটা যে ফ্যামিলি নিয়ে তো ফিরেইছে, ওনারা কি আর ফেরত যাবেন না? মানে জাস্ট অনেক আমি ভেবেছিলাম হয়তো এসেছেন আবার চলে যাবেন, আবার হয়তো ইয়ের পরবর্তী সময় হয়তো ভোটের জন্য এসেছেন, তারপরে কি হবে না হবে, তারপরে যদি যেতেন তাহলে থাকবেন, না হলে চলে যাবেন, এরকম কোনো ব্যাপার আছে কিনা, নাকি পুরোপুরি ফিরে গিয়েছেন। আর সাথে সাথে আরও বেশ কয়েকটা ঘটনা, যেটা হচ্ছে যে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভেঙে দেওয়া, যেটা বছরের শুরুর দিকে না 5-6 মাস পরে আমরা দেখতে পেয়েছি। এটা বিরাট ঘটনা। ওইটা শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করেই এটা হয়েছিল। এনসিপি গঠন, ঠিক আছে, জাতীয় নাগরিক পার্টির গঠন, এবং তারপর থেকে দেখছি এনসিপি কিন্তু ভালোই প্রচার করেছে। কারণ হচ্ছে আমরা আগেই বলেছিলাম যখন ছাত্র জনতার সরকার গঠন হলো, বিশেষ করে মানে উপদেষ্টা মণ্ডলী তৈরি হলো, তখনই আমরা বলেছিলাম যে এইভাবে তো সরকার মানে দীর্ঘস্থায়ী হবে না, একটা সময় না পরে মানে ভোট হতেই হবে, ঠিক আছে, একদম। যেহেতু এটা একটা কি দেশ, কি বলে ওটাকে, গণতান্ত্রিক দেশ, সেহেতু ভোট হতেই হবে এবং সেই জায়গায় যদি থাকতে হয় তাহলে অবশ্যই একটা দল গঠন করার দরকার, যেটা পরবর্তী সময়ে এনসিপি গঠন হয়েছে। এবং এরপরে নাহিদ ইসলাম, সার্জিস আলম, এদেরকে দেখেছি দলের সঙ্গে যোগ দিতে, আর আস্তে আস্তে সেটাকে আরও প্রসার করা হচ্ছে। তবে ইদানিংকালে আমরা দেখছি যে জোটে যাওয়ার চিন্তাভাবনা কি অলরেডি জোটে চলেও গিয়েছে, এনসিপির সাথে জামাতের একটা জোট হয়েছে। ওদিকে বিএনপির সাথেও যত সম্ভব জোট নিয়ে কথাবার্তা চলছে জামাতের, জানি না কতদূর কি হবে। এইবার এই ঘটনাগুলোর সঙ্গে সঙ্গে আরও কি বলা হলো, ভূমিকম্পের কথা বলা হয়েছে, যেটা আমি কিছুটা মানে ওখানে হলেও এখানে আমরাও একটু আভাস পেয়েছিলাম, কারণ আমি বসেছিলাম, হালকা একটু নড়ে উঠেছিল, তখনই বুঝতে পেরেছিলাম হয়তো বা কিছু হয়েছে। এবং পরে শুনতে পাই মানুষ মারা গিয়েছে প্রচুর, বাংলাদেশে প্লেন ক্র্যাশে মারা গিয়েছে, বাচ্চারা মারা যাওয়া, একটা স্টুডেন্ট, ঠিক আছে, অল্প বয়সে তারা, একদম বাচ্চা মারা গিয়েছে, দেশের ভবিষ্যৎ যারা জাস্ট শুরু করেছে একটা জীবনে একদম সত্যি একটা শিশুর মৃত্যু ভীষণ ভাবে কাঁদায় আর ভীষণ ভাবে দুর্ভাগ্যজনক অন্য যে কোনো ঘটনার থেকে। একদম
সেইখানে হচ্ছে তারা, এবং যেখানে তারা জীবনে শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিল সেইখানে গিয়েই তারা তাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেল একেবারে। কখনো এগুলো মেনে নেওয়া যায় না, সত্যি এটা ভীষণ কিন্তু দুর্ভাগ্যজনক খবরটা। অদৃষ্টের লেখন রয়েছে যেটা, সেটা কেউ খণ্ডাতে পারবে না, এবং ওটাই হচ্ছে কথা। সেটাই হয়েছে। হ্যাঁ, প্রশিক্ষণ প্রাপ্ত একটা প্লেন গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধ্বংস হয়। মানে প্রশিক্ষণ নিচ্ছিল আর কি, হ্যাঁ, সেই রকম এটা একজন সত্যি মানে এটাকে দুর্ভাগ্যজনক বলা ছাড়া আর কোনো শব্দ আসে পাইলটের না। হাতে ছিল। হ্যাঁ। তো আর এর এছাড়াও সাথে সাথে তার বিমানবন্দরে কিছুদিন আগুন- আগে ভারতেও একটা প্লেন ক্র্যাশ হলো, হ্যাঁ, যেখানে প্রচুর 200 মানুষ জন, মারা গিয়েছে। তো পরপর ঘটনাগুলো ঘটেছে। ঘটেছে এবং বিমানবন্দরে আগুন লেগে গিয়েছিল। বিমানবন্দরে আগুন লেগেছিল, কত হাজার কোটি টাকা লস হয়েছে লস ব্যবসায়ীদের। হয়েছে একদম। এবং আগুন লাগা শুধু বিমানবন্দরে না, আরো বেশ কয়েক জায়গায় আগুন লেগেছে। এর মধ্যেই আমরা দেখেছি, মানে মাঝে মধ্যেই খবরে দেখতাম যে এখানে আগুন লেগেছে, ওখানে আগুন লেগেছে। এটা হয়তো দুষ্কৃতীদেরও হতে পারে কাজ, অথবা মানে ন্যাচারালি সেটা হতে পারে যে লেগে গিয়েছে। তো এই ধরনের বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা তো অবশ্যই রয়েছে, একদম এবং শেষে সাথে রেপ হতে হয়েছে একটা। রেপও হয়েছে, অনেক কিছুই হয়েছে, সংখ্যালঘু অত্যাচার নিয়েও বলা হয়েছে, যেগুলো প্রত্যেকটা জায়গাতেই আমরা এরকম এরকম শুনেছি। ঠিক আছে, তো এই তো ছিল Mainly আমরা এই 2025। নিউজ থেকে, মানে আজকের এই ভিডিও থেকে এটাই জানতে পেরেছি, মানে দুর্ভাগ্যজনক বা দুঃখজনক ঘটনাগুলোই আমরা মেনলি আজকে জানলাম। হ্যাঁ, 2025-এ হ্যাঁ, এবং রাজনৈতিক দিক থেকে একদম একদম তো ভালো কিছু আশা করি এবার শুরু হবে। আশা করছি 2026 খুব ভালো যাবে। হ্যাঁ, সেটা শুধু খারাপ শুধু শুনতেই ভালো লাগে না, মনটা একদম, খারাপ একদম, হয়ে যায়, কারণ একদম। ভিডিওটা শেষেও মন খারাপ করার মতোই বেশ কিছু ঘটনা আমরা শুনলাম। হ্যাঁ, তো যেগুলো ভালো লাগে। অ্যাকচুয়ালি বছরটা শেষ হলোই তো সবচেয়ে বড় যেটা ঘটনা, সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যু দিয়ে। ঠিক আছে, এত বড় একটা ঘটনা ঘটে গেল, এবং তার আগে ওসমান হাদির মৃত্যু একটা বিরাট ঘটনা। তো যাই হোক, এই পরপর দুটো ঘটনা দিয়ে বছরটা শেষ হলো। এবার আশা রাখছি এই যে এবার, বছরটা যাতে ভালো আরো কিছু হবে। ভালো কিছু দিয়ে শুরু হয়। হ্যাঁ, এবং মানে ভালো ভালো বলে আমরা অনেক ভালো ভিডিও বানাতে পারি, আমরা একদম এটাই একদম আশা রাখবো। একদম, মানে কিছু একটা, মানে আমার মনে হয় সবকিছুই চক্রাকারে ঘটে। ভালোর পরে খারাপ আছে, খারাপের পরে ভালো আছে। তো এত বড় দুটো খারাপ ঘটনা ঘটে গেল, নিশ্চয়ই এবার ভালো কিছু ভালো কিছু ঘটতে চলেছে। তো 2026 বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসছে, এবং বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসছে, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য Stay স্টেডিয়াম। tuned.